নমস্কার। খবরদার কথা নয়। আপনারা হয়তো ভাবছেন ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলব, অথবা আপনারা হয়তো ভাবছেন যে আর.জি. কর মেডিকেল কলেজের যে ঘটনা বা আমাদের অভিজিৎ দেব শিক্ষক যিনি নিহত হয়েছেন, খুনিদের এখন প্রাক্রাউটে রাখা হয়েছে, এইসব নিয়ে বোধহয় কথা বলবো। আমরা এসবে যাচ্ছি না। অন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের বর্তমান অর্থনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেই গভীর তত্ত্বে আমরা যাব না, কিন্তু কি পরিস্থিতি চলছে ভারতবর্ষে, বাজারে যারা যাচ্ছেন তারা তো সরাসরি বুঝতেই পাচ্ছেন, অবসরপ্রাপ্তরা ব্যাংকে গিয়ে বিষয়টা বুঝতে পারছেন, কিন্তু সাধারণ মানুষ অনেকটাই মনে হচ্ছে একটু উদাস, বুঝতে পারছেন না, চেঁচামেচি হচ্ছে বটে, কিন্তু সরাসরি যদি বলি যে এই সমস্ত ঘটনাগুলি ভারতবর্ষের এই মুহূর্তে অর্থনীতি, সামাজিক ব্যবস্থা প্রত্যেককে ব্যাপকভাবে আঘাত করার মতো অবস্থায় চলে এসেছে। এবং সবচেয়ে বড় কথা যে সততা বা ট্রান্সপারেন্সি, এই সমস্ত বিষয়গুলি যেমন ধোঁয়াশায় সৃষ্টি করেছে, আস্তে 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 ধোঁয়াশাটা কেটে স্পষ্ট হচ্ছে যে অস্বচ্ছতা কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। কী নিয়ে কথা বললাম এতক্ষণ? বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংস্থা হিন্ডেনবার্গ, তারা নানা রকম তথ্য দিচ্ছে, এগুলি নিয়ে মামলা আছে, সব বুঝতে পারছি, আমরা এই বিষয়ে যাচ্ছি না। আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে সেবিটা কি। এই সেবি ভারতবর্ষের শেয়ার বাজারকে কন্ট্রোল করছে, রেগুলেটরি বোর্ড যদি আমরা বলি, তারা করছেন। তারা কি পরিস্থিতিতে দেশটা চালাচ্ছেন, কি কাজ তারা করতে চলেছেন এবং কী কাজ করার কথা, সেই কাজটা তারা যদি সঠিকভাবে না করেন তাহলে দেশ কোথায় গিয়ে যাচ্ছে। এই হিন্ডেনবার্গের রিপোর্টকে যদি আমরা এড়িয়েও যাই তাহলে এই অভিযোগগুলি যে আছে সবকটা কি মিথ্যে হয়ে যাচ্ছে, এই নিয়েই কিছুটা আলোচনা করব। ব্যাংক কী অবস্থায় আছে তা নিয়ে আলোচনা করব, এবং সর্বোপরি যদি সুযোগ থাকে আমরা আজকে যার সঙ্গে কথা বলছি, এ রাজ্যের এই মুহূর্তে বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদের ব্যাপক ত্রাণের সঙ্গে উনি যুক্ত, একাধিকবার বিভিন্ন মহকুমায় দৌড়ে গিয়েছেন, তার কাছ থেকে পরিস্থিতিটা সংক্ষিপ্ত হলেও জানবো। পরিস্থিতিটা ভালো না। এই জায়গায় দাঁড়িয়ে এই আমার বাঁদিকে বসেছেন সুশোভন দত্ত মজুমদার, আপনাদের প্রত্যেকেরই পরিচিত, দীর্ঘদিন এ রাজ্যের ব্যাংক পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাছাড়া সংগঠন করেছেন এবং এই সংগঠনের সাহায্যে ব্যাংককে পরিচালিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সুশোভন সরাসরি চলে যায় যে হিন্ডেনবার্গ নিয়ে নানা রকম হইচই হচ্ছে, এগুলি তো হচ্ছে অনেক দিন ধরেই। এই মুহূর্তে সেবি সম্পর্কে যে তথ্যগুলি বেরিয়ে আসছে তা তো ভয়াবহ। এই সেবি প্রধানের বিরুদ্ধেই যে অভিযোগগুলি, তার কতটা সত্যতা আছে? আসলে নমস্কার আপনাদের সবাইকে, দর্শক মণ্ডলী। আচ্ছা, আসলে যে বিষয়টা মণিময় এখানে তুলল, সেবি, হিন্ডেনবার্গ, এই বিষয়টা আসার আগে একটা প্রাক প্রস্তুতি হিসাবে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে আমরা তো অডিট, আমরা জানি অডিট কাকে বলে। একটা নিউ টার্ম আমরা অডিটের, সেটা হচ্ছে ফরেনসিক অডিট। এই টার্মের সাথে আমরা পরিচিত হয়েছিলাম 2007-08 সালে, যখন আপনাদের যারা পুরনো শেয়ার মার্কেটের সাথে যোগাযোগ রাখেন আপনারা বলতে পারবেন, সেটা হচ্ছে ফরেনসিক অডিট। ফরেনসিক অডিট বিভিন্ন কোম্পানির তাদের যে আভ্যন্তরীণ শেয়ারের লেনদেন এবং তাদের যে আভ্যন্তরীণ ফিনান্সিয়াল অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিস করার জন্য ফরেনসিক অডিট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা ইনস্ট্রুমেন্ট বা হাতিয়ার। এই ফরেনসিক অডিটের সাহায্যে যে কোনো কোম্পানির তার যদি আভ্যন্তরীণ, এই যে ট্রান্সপারেন্সির বিষয়টা বললো, যে গোলযোগ যদি আভ্যন্তরীণ থেকে থাকে, তার অ্যাকাউন্টিংয়ের সিস্টেমের মধ্যে যদি গোলযোগ থেকে থাকে, ফরেনসিক অডিটের সাহায্যে তা বের করা সম্ভব। সত্যম কম্পিউটার, আপনারা যদি মনে থাকেন, সত্যম কম্পিউটার তার শেয়ার ব্যাপকভাবে শেয়ার মার্কেট বাড়ছিল, ওর শেয়ারের দাম প্রতিদিন বাড়ছিল, এক এক দিন 10%, 20% এরকমভাবে বাড়তে বাড়তে এটা ইনফ্লেটেড হতে যাচ্ছিল। এমন সময় সত্যম কম্পিউটারের সেবি, সত্যম কম্পিউটারের যে ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনে কিছু
গোলযোগ ধরা পড়ে এবং এই গোলযোগ থেকে আপনারা জানেন এখন সত্যম কম্পিউটার উঠে গেছে এবং তার সেই কোম্পানির যারা ডিরেক্টর এবং মালিক যারা ছিল তারা এখনও জেলে আছেন। যে কোম্পানিগুলি আমাদের কোম্পানিগুলির সম্বন্ধে আমাদের একটু জানা দরকার এই জন্য যে এগুলি হচ্ছে শেয়ার মার্কেটে যারা যে সমস্ত কোম্পানিগুলি আছে পাবলিক লিমিটেড কোম্পানি, এই কোম্পানিগুলি মালিকানা কিন্তু সাধারণ মানুষেও আছে। যারা আমরা শেয়ার মার্কেটের সাথে শেয়ার কিনছি আমরা কিন্তু পক্ষান্তরে একটা বিচ্ছিন্ন হলো আমরা এটার মালিক। ফলে সরকারের এবং যে রেগুলেটরি অথরিটি তাদের একটা দায় থেকে যায়, আমরা যারা ইনভেস্টার যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে যে কোম্পানির শেয়ার যারা কিনছে তাদের একটা দায় থেকে যায় যে ওই যে ইনভেস্টাররা যাতে ইনভেস্টারদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে, অক্ষুণ্ণ থাকে। আদানিদের শেয়ার যের উপরে হিন্ডেনবার্গের বিষয়টা হচ্ছে, এটা নাথান অ্যান্ডারসন আমেরিকান কোম্পানি, বছর 10 হলো কোম্পানিটা হয়েছে। সেটি একটি ফরেন্সিক অডিট ফার্ম যার কাজ হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানির তাদের আভ্যন্তরীণ যে ফিনান্সিয়াল অ্যানালাইসিস করা, তার ফিনান্সিয়াল অ্যানালাইসিসের করতে গিয়ে ওরা ভেতরে যদি কোনো রকম দুর্বলতা থাকে, যদি কোনো মানে ধোঁয়াশা থাকে, ট্রান্সপারেন্সির অভাব যদি তারা দেখে সেগুলি ওরা তুলে ধরে। এবং আদানির ক্ষেত্রেও সেই বিষয়টা হয়েছে। ওরা বলেছে আদানিদের 7টা কোম্পানি 2004-5 থেকে 7টা কোম্পানিতে ওরা 2014 পর থেকে 3-4 বছরে এক একটা কোম্পানির শেয়ার 819% কোম্পানির শেয়ার বৃদ্ধি পেয়েছে। অথচ দেখা গেছে এই কোম্পানিগুলির অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে এই কোম্পানিগুলির লোন রয়ে গেছে, অনাদায়ী ঋণ রয়ে গেছে, কোম্পানিগুলির আর্থিক অবস্থা খারাপ, কিন্তু কোম্পানিগুলির শেয়ার মার্কেটে ওদের দাম ক্রমাগত বেড়ে যাচ্ছে। এবং এই যে শেয়ার মার্কেটে দাম বাড়ছে, দাম বাড়ায় কি হচ্ছে, আরেকটা যেমন অফশোর শেল কোম্পানি, যেমন ধরুন এই মরিশাস বেসড বিভিন্ন যে হাওলা কোম্পানিগুলি আছে, হাওলা কোম্পানিগুলির মাধ্যমে আদানিদের যে আদানির বড় ভাই যে নাকি বিখ্যাত ছিল আগে, যে আপনার এই যে শেয়ার মার্কেটে যে হাওলা কোম্পানির যে দুর্নীতির সাথে সরকার বুকড হয়েছিল, ওয়াজ বুকড এই আদানির বড় ভাই, সম্ভবত রাজেশ আদানি বা এরকম কিছু একটা হবে, গৌতম তো মালিক, বড় ভাই, ওর বড় ভাই ছোট ভাই দুজনে। ছোট ভাই এই যে শেয়ার মার্কেটের লেনদেনের গোলমালে হীরা কোম্পানির লেনদেনে ছোট ভাই জেল কেটেছিল 2005 সালে। তো এই সমস্ত লোকগুলি হচ্ছে আদানিদের কোম্পানির এখন ম্যানেজিং ডিরেক্টর। সেবির বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে সেবির যিনি বর্তমান চেয়ারপারসন মাধবী পুরী বা এরকম কিছু একটা বর্তমান চেয়ারপারসন, ও এবং ওর স্বামীর হাজব্যান্ডের কিছু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। এটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে মাধবীপুরী কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলছে যে আইসিআইসিআই ব্যাংকে যখন উনি ছিলেন, আইসিআইসিআই ব্যাংকে থাকা অবস্থাতে উনি রিটায়ার করে তারপর সেবির চেয়ারপারসন হলেন। বলা হচ্ছে 2013 সালে রিটায়ার করার পরেও মাধবীপুরী বিভিন্ন সময়ে প্রায় 17-18 কোটি টাকা আইসিআইসিআই ব্যাংক থেকে নিয়েছেন। হিন্ডেনবার্গ বের করে দেখিয়েছে যে 16 কোটি 80 লক্ষ টাকা অভিযোগ 16 কোটি 80 লক্ষ টাকা, 17-18 কোটি টাকা এরকম। তো হিন্ডেনবার্গ বলেছে যে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, কারণ উনি সেবি থেকে শি ইজ ড্রয়িং স্যালারি, সেবি থেকে উনি একটা পাচ্ছেন, প্লাস এখান থেকেও আইসিআইসিআই ব্যাংক থেকেও উনি টাকা পাচ্ছেন। এটাকে বলেছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যেহেতু সেবির মতো একটা জায়গা যেটা রেগুলেটরি অথরিটি, ভারতবর্ষের শেয়ার মার্কেটকে যারা কন্ট্রোল করে, রেগুলেট করে, শেয়ার মার্কেটে যাতে কোনো রকম দুর্নীতি না থাকে তার জন্য কন্ট্রোল করে। একটা তথ্য দিই, আপনার সুবিধা হবে। সেটা হচ্ছে 2017 সাল থেকে তিনি দুটো জায়গাতেই ছিলেন, আইসিআইসিআইতেও এবং সেবিতেও। কেন হিন্ডেনবার্গ এটা দেখিয়েছে। এবং 5ই এপ্রিল 2017, 5ই এপ্রিল আপনাদের জন্য বলি, তারিখটা সুষমভাবে ব্যাখ্যা করবেন। 5ই এপ্রিল 2017 থেকে
4 অক্টোবর 2021 পর্যন্ত উনি সেবির মেম্বার হিসেবে ছিলেন এবং বেতনভোগী, এবং সেবির চেয়ারম্যান হিসেবে উনি এসেছিলেন 2রা মার্চ 2022। আপনি বলুন। এটা হিন্ডেনবার্গ দেখিয়েছে, কিন্তু আইসিআইসিআই ব্যাংক আশ্চর্যজনকভাবে আইসিআইসিআই ব্যাংক ওরাও একটা একটা প্রেস কমিউনিকেশন দিয়েছে যে ওরা বলেছে যে এটা উনি যে রিটায়ার করেছেন তার benefit। রিটায়ারমেন্টের টাকা, রিটায়ারমেন্টের টাকা বিভিন্ন সময়ে উনি পেয়েছেন, যে রিটায়ারমেন্টের এটাকে রিটায়ারমেন্টের পরে এটা ওরা ওর পার্কস হিসেবে দেখিয়েছে, স্যালারি এবং ইনকামের মধ্যে দেখায়নি, এটা পার্কস হিসাবে ওরা ইনকামের সাথে যুক্ত করেছে, ইনকাম ট্যাক্সের সাথে। এটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংকের বক্তব্য। বিষয়টা কোথায়? বিষয়টা হচ্ছে, আসল বিষয়টা হচ্ছে এখন পুঁজিবাদী যে ব্যবস্থা, পুঁজিবাদী ব্যবস্থা এই মুহূর্তে একটা লুণ্ঠনের পুঁজিবাদ হিসেবে পরিণত হয়েছে, যেটা ক্রোনি ক্যাপিটালিজম। ক্রোনি ক্যাপিটালিজমটা আমাদের বুঝতে হবে খুব সহজভাবে। আমরা যদি বুঝি, রাজনীতির নেতা, পলিটিক্যাল পাওয়ার, ইনস্টিটিউশনাল পাওয়ার এবং পুঁজি, এই সব মিলিয়ে যে একটা নেক্সাস তৈরি হয়, ওই নেক্সাসটাই ক্রোনি ক্যাপিটালিজমের জন্ম দেয়, এইটাই লুণ্ঠনের পুঁজিবাদ তৈরি করে। সুসন্ধ্যা, আপনাকে একটু থামাচ্ছি এই জন্য যে আপনি একটা জায়গায় আমাদের যদি একটু দর্শকদের জন্য বুঝিয়ে দেন, যে ব্যাপারটা হচ্ছে যে ইসফ যে মিডিয়া পার্সনরা যারা টিডিএস ফাংশন করে, এই টিডিএসের টাকাও আইসিআইসিআই দিয়ে দিল। এখন ধরুন আপনার টাকাটা আমি দিয়ে দিলাম, যদি আমি টাকাটা দিয়ে দিলাম, এটা তো আপনার আয় হিসেবে ট্রিটেড হবে, এটাও কি ইনকাম ট্যাক্সের আওতায় আসবে না কেন? এই ক্লিয়ারেন্সটা কি দিল? এই টিডিএসটা আপনার যা টিডিএস হবে, যে টাকা আপনার যদি 1 টাকা টিডিএস হয়, আমি কোম্পানি হিসেবে বললাম এই 1 টাকাটা আমি টিডিএস হিসেবে দিয়ে দিলাম, তার মানে তো ওনার টাকাটাও অ্যাজ ইট ইজ রয়ে গেল। টিডিএস তো আমরা এইভাবে দিতে পারি না। এই যে টিডিএস ফেরত দেওয়ার দায়িত্ব একমাত্র, এই তথ্য এসেছে, টিডিএস ফেরত দেওয়ার একমাত্র দায়িত্ব হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের। রিটার্ন সাবমিট করার পর যদি আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমি যদি বেশি জমা দিয়ে থাকি ট্যাক্স, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই টাকাটা আমাকে ফেরত দেবে। একদম। দ্য টিডিএস ইজ দ্য নর্মস। টিডিএস হচ্ছে একটা নর্মস, যেটা ইনকাম করে নির্দিষ্ট ইনকামের পর এটা অটোমেটিকভাবে কাটবে, আয়ের উপরই হবে, আয়ের উপর। হ্যাঁ ঠিক। ফলে টিডিএসটা যেটা ফেরত দেয়, টিডিএস ইজ নট দ্য পার্ট অফ দ্য ইনকাম। টিডিএস ইজ নট দ্য পার্ট অফ দ্য ইনকাম। কিন্তু আমি যদি দিয়ে দিই, টিডিএস তো ট্যাক্স, টিডিএসটা হচ্ছে টিডিএস আমি দিতে পারি না, প্রথম কথা দিতে পারে না। এটা টিডিএস দেওয়ার মালিক হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ফেরত দেওয়ার মালিক। আর টিডিএস যে দেবে, যে প্রদান করবে, সে কনসার্নিং পার্টির হতে হবে, যিনি আয় করছেন তাকে দিতে হবে, তাই তো? এই তো নিয়ম। এবং যদি এটা টিডিএসটা ফেরত দেওয়ার যোগ্যতা থাকে, তাহলে এটা ট্যাক্স ডিপার্টমেন্ট দেবে, ইনকাম ট্যাক্স দিয়ে দেবে, ইনকাম ট্যাক্স ফেরত দেবে। এই জায়গায় দ্যাট টু আফটার সাবমিটিং রিটার্ন। একদম। এই জায়গায় দেখা যাচ্ছে যে ওনার যা আয়, এই আয় হওয়ার পরিপ্রেক্ষিতে এই বিষয়টা উনি যে একটা ব্যাংক থেকে বা আইসিআইসিআই এর যে কথাটা, অভিযোগটা এসেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করতে গেলে কি এটা কি প্রভাবিত হয়েছে বলে মনে করেন? এটাই বক্তব্য। এবং হিন্ডেনবার্গ যে বিষয়টা নিয়েছে এবং ওরা দিয়েছে, ওরা সেবির কাছ থেকে অনেকগুলি বিষয়, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী ওরা অনেকগুলি বিষয় জানতে চেয়েছে। এগুলির একটা করে এখন সেবি এগুলি দেওয়ার চেষ্টা করছে। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা যারা ইনভেস্টার, সাধারণ মানুষ যারা ইনভেস্টার, যারা শেয়ার মার্কেটে আমরা শেয়ার কিনি, একটু দুটো শেয়ার কিনি বা আমরা বিক্রি করি, আমরা যারা সাধারণ ইনভেস্টার, এই ইনভেস্টারদের যে কন্ট্রোলার সেবি, যে মার্কেট রেগুলেটর, মার্কেটে কোনো রকম দুর্নীতি যাতে না হয়, যা দেখার যা দায়িত্ব যেই লোকের আছে, সেই পার্সন কনসার্ন, সেই ইন্ডিভিজুয়াল যদি তার বিরুদ্ধে যদি এই ধরনের হেরাফেরির অভিযোগ থাকে, এটা কোনো অবস্থাতে একটা বলা যাবে না যে একটা সুস্থ ব্যবস্থার মধ্যে আমরা বাস করছি, এই বিষয়টা বলা যাবে না। উনি এখনও মিথ্যা অভিযোগ যদি করে থাকে, এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই বিষয়টা বলেছে যে
সেবির বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। ঠিক, সুপ্রিম correct. কোর্টে এই কথাটা বলেছে। শুনুন, আরেকটা বিষয় একটু ক্লিয়ার যদি করেন যে এই যে জায়গাটায় যে আইসিআইসিআই এর জন্য সেবি তার কিছু কিছু গাইডলাইন পরিবর্তন করেছে, এই অভিযোগ উঠেছে। এই যে গাইডলাইন পরিবর্তন, এই গাইডলাইন পরিবর্তন করার পক্ষে শেয়ার হোল্ডার যারা আছেন, ওপেন মার্কেটে যারা শেয়ার কেনেন, তাদের প্রতি কি কোনো ধোঁকা বা কোনো বিশেষ জায়গায় মানে কম্প্রোমাইজ করা হয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটা খুব স্বাভাবিকভাবে উনি আইসিআইসিআই ব্যাংকের মধ্যে ছিলেন, ওখানে বেতনভোগ কর্মচারী ছিলেন আইসিআইসিআই ব্যাংকের, উচ্চপদস্থ কর্মচারী। এখন তো উনি সেবি প্রধান। খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা চলে আসবে যে এখানেই হিন্ডেনবার্গের যে অ্যান্ডারসনরা প্রশ্ন তুলেছে যে এখানেই ওনার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এবং খুব মানে ন্যাচারালি যে বিষয়টা আসছে যে সেবির যে আইন নির্ধারণ এবং কন্ট্রোল করতে গিয়ে, রেগুলেট করতে গিয়ে আইসিআইসিআই ব্যাংক একটা এডিশনাল সুবিধা পাওয়ার মতো জায়গায় থাকতে পারে। ঠিক, এটা অনেকের অনুমান। এ বিষয়ে আমাদের কাছে যেহেতু আমরা স্পষ্টভাবে কিছু বলতে পারছি না, যেহেতু এই বিষয়গুলি সম্বন্ধে পরবর্তী সময়ে যখন তথ্য প্রমাণগুলি বের হবে তখন বিষয়গুলি স্পষ্ট হবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই যে লুণ্ঠনের পুঁজিবাদ বা ক্রনিক ক্যাপিটালিজম, এর ফলে সাধারণ মানুষ, প্রশাসন, জার্নালিস্ট বা সাংবাদিকরা, প্রচার মাধ্যম, ওরা এই যে নেক্সাস, রাজনীতিবিদ, পুঁজিপতি এবং রাজনীতিবিদ বলতে যে সাধারণত শাসক গোষ্ঠীকেই বলা হয়, ওদের যে নেক্সাসটা, এই নেক্সাসের বিরুদ্ধে মিডিয়া হাউস, জার্নালিস্ট কেউ কিছু বলতে পারে না, কেউ ভয় পায়। এই যে ভয়ের যে একটা পরিবেশ তৈরি হয়, এই ভয়টা আরও আগামী দিনে ভারতবর্ষের অর্থনীতিকে আরও বিপদের মুখে টেনে দিবে। কারণ হচ্ছে যে সত্য কথা বলতে এখন প্রত্যেকেই ভয় পায়, কেউ সত্য কথা মুখ দিয়ে বলতে চায় না, মিডিয়ার সামনেও বলতে চায় না, কোথাও এখন সত্য কথা বলতে চায় না। একমাত্র রাহুল গান্ধী কতগুলি প্রশ্ন তুলেছেন, রাহুল গান্ধী এই আইসিআইসিআই ব্যাংকের যে বিষয়গুলি, রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন মায়াবতী নিজেও প্রশ্ন তুলেছেন যে এখন এটা শুধুমাত্র যে সেবির চেয়ারপারসন এবং হিন্ডেনবার্গের মধ্যে বিষয় না, বিষয়টা এখন আমজনতার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সরকারের উচিত জনগণের সামনে সত্যকে তুলে ধরা। এই বিষয়টা কিন্তু মায়াবতীও বলেছে। আচ্ছা, এই জায়গাটা তো আসবে। একটা জায়গায় আমরা আপনার কাছে আমি জানতে চাইছি যে এটা অসুবিধাটা কোন জায়গায়, যে আজকে আইসিআইসিআই যে কথা বলছেন যে ওই যে আপনি বললেন পেনশনের টাকা তিনি পেয়েছেন, দেখা যাচ্ছে যে উনি মানে সেবি থেকে যে বেতনটা পান তার থেকে পেনশনের পরিমাণ অনেক বেশি পাচ্ছেন আইসিআইসিআইতে। তা অসুবিধাটা কোথায়? পেনশন না, ওটা ওরা বলছে ওরা রিটায়ারমেন্ট বেনিফিট, পেনশন দেখাচ্ছে না, এরা দেখাচ্ছে রিটায়ারমেন্ট বেনিফিট, এবং রিটায়ারমেন্ট বেনিফিট দেখে ওরা বলছে এটা পার্কস হিসাবে। ঠিক আছে, যে তারিখটার কথা বলা হচ্ছে উনি সেবিতে ছিলেন এবং যে তারিখটার কথা বলা হচ্ছে উনি আইসিআইসিআই ব্যাংকেও ছিলেন, এটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে সিদ্ধতা দেয় না? মানে একেবারে সরাসরি এটা একদম মানে আমাদের চোখে, সাদা চোখে এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট। এবং এটাও আছে যে 3 বছর উনি 3 বছর মরিশাস বেসড একটা হাওলা ফার্মে ওদের ফান্ড খেটেছিল, ওদের ফান্ড দিয়েছিল, ওই ফান্ড থেকে ওদের বিজনেস করেছে। এবং যেই ফান্ডের মালিক হচ্ছে ওই আমাদের যে আদানি, গৌতম আদানির বড় ভাই, ওর অনেকগুলি ফার্ম আছে মরিশাস বেসড ফার্ম। ফলে আদানিরা সেবি থেকে সবাই বলছে আদানিরা এই সমস্ত বিভিন্ন কারণে আদানিরা একটা এডিশনাল অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে এই হাওলার ফার্ম থেকে। এই ব্যবস্থাটার সঙ্গে যোগ করে আরেকটা কথা যদি জিজ্ঞেস করি, এই যে আইসিআইসি ব্যাংক নিয়ে বা সেবি নিয়ে যে অভিযোগগুলি আসতে শুরু করলো, শুনুন না, একটা বিষয়, টোটাল ব্যাংকিং ব্যবস্থাটার ওপর কি প্রশ্নচিহ্ন আসতে পারে এরকম? এই যে মানে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ,
এই চেয়ারম্যানই আবার তদন্তের জন্য যাচ্ছে। তা মানুষের যে আস্থাটা ব্যাংকের উপর ছিল সেটার উপরে কি একটা আঘাত আসতে পারে? হ্যাঁ, যাদের বিরুদ্ধে অভিযোগ এখন তদন্ত ওরাই করছে। সেবির হ্যাঁ, চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, সেবির চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, এখন সেবি ওরা নিজেরাই এখন সেবির চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছে। এই বিষয়টা আমার কাছেও অত্যন্ত ধোঁয়াটে ঠেকছে। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক একটা নির্দিষ্ট মডালিটিসে চলে। যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি আছে তাদের একটা নির্দিষ্ট সিস্টেম, তাদের একটা নির্দিষ্ট নিয়মে ওরা চলে। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে এই বিষয়গুলি এত আসছে না। কিন্তু বেসরকারি নিউ জেনারেশন ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, ইয়েস ব্যাংক, এগুলি যদি এই যে আইসিআইসিআই ব্যাংক এবং এই যে আদানিতে শেয়ার মার্কেটের যে ইনফ্লেটেড শেয়ার ভ্যালু বাড়িয়ে, যেমন একটা কোম্পানির হেলথ ভালো না কিন্তু শেয়ারের, আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। একটা কোম্পানির তার যে ফিনান্সিয়াল হেলথ খুব উইক, অত্যন্ত দুর্বল। এখন এই কোম্পানির শেয়ার মার্কেট একটা ফান্ডামেন্টাল বলে, একটা কোম্পানির ফান্ডামেন্টাল বলে একটা জিনিস আছে। ফান্ডামেন্টাল হচ্ছে কোম্পানির যে ইনার হেলথ হচ্ছে তার ফান্ডামেন্টাল। ইনার হেলথ যদি ভালো থাকে বলা হয় যে কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং। এখন একটা কোম্পানির দেখা যাচ্ছে, যেমন আদানির যে কোনো একটা কোম্পানির দেখা যাচ্ছে তার ফান্ডামেন্টালি উইক, ওর ফান্ডামেন্টালটা উইক, ওর যে ফিনান্সিয়াল পজিশন উইক, অথচ মার্কেটে ওর শেয়ারটা বেড়ে যাচ্ছে, এটা ইনফ্লেট করছে। তখন সন্দেহ তৈরি হয়। আমরা অনেক সময় লক্ষ্য করি একটা কোম্পানির ফান্ডামেন্টালি উইক অথচ শেয়ার মার্কেটে দাম বাড়ছে। তখন ওরা করে কি, তখন এটা দেখার দায়িত্ব সেবির, যে এই যে আনহেলদি ইনফ্লেটেড রেট, এটা কন্ট্রোল করার দায়িত্ব, এটা রেগুলেট করার দায়িত্ব এবং এটাকে তদন্ত করার দায়িত্ব হচ্ছে সেবির। এগুলি করবে। এখন আদানিদের কোম্পানিতে যদি ওনার ইনভেস্টমেন্ট থেকে থাকে, যে কথাটা, যে অভিযোগ হিন্ডেনবার্গের ওরা করেছে, ফলে খুব স্বাভাবিকভাবেই এই কোম্পানির বিরুদ্ধে, যেহেতু ওনার ইন্টারেস্ট জড়িয়ে আছে, এখানেই হচ্ছে ওনার ইন্টারেস্টের সাথে কনফ্লিক্ট। যেহেতু ওনার ইন্টারেস্ট জড়িয়ে আছে সেই কোম্পানির সাথে, আদানিদের সেই কোম্পানির সাথে, খুব ন্যাচারালি সে চাইবে না এই কোম্পানির কোনো ক্ষতি হোক, এই ধরনের কোনো কিছু চাইবে না। এটাই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই পর্যায়ে সর্বশেষ যে প্রশ্নটা আপনাকে রাখতে চাই সেটা হচ্ছে, সুনন্দা, এই যে টোটাল এই সেবি বা এরা ভারতীয় শেয়ার মার্কেটকে রেগুলেট করে, সব কিছু করে, সব ঠিকঠাক আছে, ওদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অভিযোগ উঠছে, ওনার চেয়ারম্যানের অ্যাপয়েন্টমেন্ট, এটা সম্ভবত অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেট ঠিক করেন, এই সমস্ত বিষয়টি নিয়ে অভিযোগ একটা আছে। অভিযোগের মাত্রা আমরা বুঝে পরবর্তী সময়ে সুযোগ থাকলে কথা বলবো। কিন্তু কথা হচ্ছে যে এই যে শেয়ার মার্কেট তো ভারতীয় অর্থনীতিকে কন্ট্রোল করে অনেক ক্ষেত্রে, এটা কি ভারতের অর্থনীতির উপর একটা আঘাত আসতে পারে না? শেয়ার মার্কেট অর্থনীতির ইন্ডিকেশান প্রেজেন্টলি অনেকে বলে, কিন্তু অর্থনীতি তো তার ইন্ডিকেশান হচ্ছে তার উৎপাদন ব্যবস্থা, তার আইআইপি ডাটা হচ্ছে তার ইন্ডাস্ট্রিয়াল ডাটা যেগুলি থাকে, এবং এগুলি হচ্ছে মূলত অর্থনীতির নির্ণায়ক। শুধু শেয়ার মার্কেটকে ইনফ্লেট করে যদি অর্থনীতি বাড়ানোর চেষ্টা হয়, এটা বেসিক অর্থনীতি না। বেসিক্যালি এটা খুব একটা কাজের অর্থনৈতিক উন্নয়ন এটা বলা যাবে না। অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে দেশের কর্ম বৃদ্ধি করা, কর্মপ্রার্থীদের কাজ দেওয়া, দেশের বেকারত্ব উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া, সাধারণ মানুষের কাছে আয় বাড়ানো, যাতে যে গড় চাহিদা যেটা এগ্রিগেট ডিমান্ড, অর্থনীতি এগ্রিগেট ডিমান্ড বৃদ্ধি পায়। এগ্রিগেট ডিমান্ড বৃদ্ধি পেলে খুব স্বাভাবিকভাবেই অন্যান্য উৎপাদন ক্ষেত্রগুলি বিকশিত হবে। সেটাই হচ্ছে অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করবে। কিন্তু শেয়ার মার্কেট দিয়ে যদি কেউ বলে যে শেয়ার মার্কেট স্ট্রং হলে দেশের অর্থনীতি স্ট্রং, আমি অন্তত ব্যক্তিগতভাবে এই নীতির সমর্থক নই। কিন্তু সেবির বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে সেগুলি সঠিক তদন্ত হওয়া উচিত, এই তো আপনার? অবশ্যই সঠিক তদন্ত হওয়া উচিত এবং এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই তদন্ত হোক। আমরা
সর্বশেষ একটা বিষয় একটুখানির জন্য সুশোভনদার কাছে জানতে চাইব, এর মাঝেও এত কথা উনি বললেন সেবি বা এটা অনেকটা স্পষ্টই করে দিলেন বিষয়টা কোন জায়গায় যাচ্ছে। রিসেন্টলি বাট আমাদের ত্রিপুরা রাজ্যে যে ভয়ঙ্কর বন্যা হয়ে গেল, দক্ষিণ ত্রিপুরা ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে, উত্তর ত্রিপুরাও হয়েছে, দক্ষিণ ত্রিপুরা ব্যাপকভাবে, এবং বিশেষ করে অমরপুর মহকুমা বলে বোঝানো যাবে না কি পরিস্থিতি। এবং বিলোনিয়া মহকুমার কিছু কিছু অংশ ঋষ্যমুখ থেকে আরম্ভ করে বেশ কিছু জায়গা মহরিপুর সব ভয়ঙ্কর অবস্থা। উদয়পুরের কথাটা আপনাদের দেখিয়েছি, লাইভ দেখিয়েছি আমরা। এই জায়গাতে ত্রাণ নিয়ে গিয়েছিলেন, পরিস্থিতিটা আমরা সংক্ষিপ্তভাবে জানতে চাইব। সুশোভনদা, পরিস্থিতিটা কী সচক্ষে তো দেখে এলেন? ত্রিপুরার এবারের বন্যায় মূলত 3টি নদী খুব ডিভাস্টেটিং হয়েছিল, বিধ্বংসী চেহারা ধরেছিল। একটি হচ্ছে অবশ্যই গোমতী, দ্বিতীয়টি বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরার মহুরী নদী, আর হচ্ছে আমাদের পশ্চিম ত্রিপুরার হাওড়া নদীর জলস্তর কিন্তু বিপদসীমার, মোটামুটি বিপদসীমার একদম উপরে বয়েছিল এবং কাটাখাল থেকে শুরু করে সমস্ত জায়গায় অত্যন্ত বিপজ্জনক অবস্থায় পৌঁছে গিয়েছিল। এবং আর সেদিন যদি বৃষ্টি হতো আমার আশঙ্কা ছিল সেই জায়গায়, এবং ইঞ্জিনিয়ার বন্ধু যারা আছে, পুরনো ইঞ্জিনিয়ার বন্ধুরা, ওদের যেটা বক্তব্য, এমব্যাঙ্কমেন্ট ভেঙে যাওয়ার মতো উপক্রম হয়েছিল। যদি এমব্যাঙ্কমেন্ট ভেঙে যেত, আগরতলা শহর কিন্তু অত্যন্ত বিপজ্জনক জায়গায় চলে যেত। এবং সারা রাত ওরা কাজ করে বালির বস্তা ফেলে কোনো ক্রমে এই ভাঙনকে ওরা সামাল দিয়েছে। আর যদি অন্তত ঘন্টা 3 বৃষ্টি হতো, তাহলে পরে আগরতলার এই এমব্যাঙ্কমেন্ট ভেঙে যাওয়ার, আগরতলাকে বাঁচানো মুশকিল হয়ে যেত। অত্যন্ত বাজে অবস্থায় আমরা পৌঁছে যেতাম সাধারণ মানুষ। এবং এর যে কি বলা যায়, এর যে ধ্বংস লীলা, হয়তো ভারতবাসী বলতে পারতো এটা এমন একটা অবস্থা তৈরি হতো। কারণ আগরতলা শহরে প্রায় 2-2.5 লাখ 3 লাখ লোক বাস করে। এখন নদী যদি আগরতলা শহরের উপর দিয়ে বয়ে যেত, কি অবস্থা হতো এটা সহজেই অনুমেয়। ত্রাণ দিতে গিয়ে কি অনুভব করলেন? এবার ধরুন উদয়পুরে প্রথম যেদিন আমরা যাই, সেদিন হচ্ছে প্রথম জল নামার দিনে আমরা উদয়পুরে আমাদের একটা নিজস্ব উদ্যোগে আমরা ত্রাণ নিয়ে যাই উদয়পুরে। শালগড়া বাজার, আপনারা জানেন শালগড়া বাজারে কোনোদিন জল ওঠেনি। সেখানে একজন বয়স্ক মানুষ ছিলেন, উনি বললেন যে আমার জন্ম এইখানে, এই গ্রামে আমার জন্ম, অথচ আমার বয়স এখন বর্তমানে 62 বছর। আমার সেন্স আসা অবধি, আমার জ্ঞান আসা অবধি আমি শালগড়া বাজারে কোনোদিন জল উঠতে দেখিনি। সেই শালগড়া বাজারে জল উঠেছিল। ফলে শালগড়া বাজারে যদি জল উঠে থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমতলি থেকে শুরু করে সেখানকার আমতলি, গর্জনমুড়া, এই সমস্ত জিনিসগুলি আমি যা দেখে এসেছি, এক একটা পানের বরজ লক্ষ লক্ষ টাকা খরচ করে এক একটা পানের বরজ বানিয়েছে। পানের বরজ আমি যেদিন গেলাম সেদিনও আমরা দেখি পানের বরজের আধা অবধি জল ঢুকে আছে। আর পানের বরজ আপনারা তো জানেন, পানের বরজ অত্যন্ত সেন্সিটিভ গাছ। পানের গাছে বাজে জল লাগলেই পান গাছ মরে যায়। তো মানুষের যে দুর্গতি আমরা দেখেছি তা বলে প্রকাশ করার মতো না। তারপরের দিন 2 দিন পরে আমরা গেলাম অমরপুরে আমাদের সেখানেও আমরা কিছু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু জিনিসপত্র নিয়ে গেছি, গরিব মানুষের কাছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা যেটা আমাদের নজরে যেটা পড়েছে, যেটা আমি আপনাদের কাছে অত্যন্ত খোলাখুলিভাবে বলি, আমরা কিন্তু সরকারি ব্যবস্থাতে আমরা কিন্তু অপ্রতুলতা দেখেছি। আমাদের চোখে যে সরকারকে আমরা অ্যাবসেন্ট দেখেছি, কিছু কিছু আছে অত্যন্ত সেরকমভাবে আমরা লক্ষ্য করিনি। এবং মানুষগুলির যে দুর্গতি আমি যা দেখলাম, এবং আমার মনে হয়েছে অন্তত 1 বছরে এই মানুষগুলি সোজা করে দাঁড়াতে পারবে না। 1 বছরে এই মানুষগুলি কোনো অবস্থাতেই সোজা করে দাঁড়াতে পারবে না। ওদের কৃষি জমি নষ্ট হয়ে গেছে। নতুন করে কৃষি জমিতে যদি আবার কৃষি করতে হয়, তাহলে
এই কৃষকদের কাছে আবার এডিশনাল ফান্ড দিতে হবে। এডিশনাল ফান্ড যদি আবার এই বন্ধন ব্যাংকের মতো 22% 23% সুদে যারা মানুষকে টাকা দেয়, এই স্মল ফিনান্স যেগুলি করে, এই 22% 23% সুদে যদি টাকা দেয়, তাহলে পরে এই লোকগুলি মরে যাবে, সিম্পলি মরে যাবে। যে জিনিসটা ত্রিপুরাতে কোনো দিন হয়নি, সম্ভবত এই জিনিসটা আমরা আগামী দিন দেখব। সেটা হচ্ছে কৃষক আত্মহত্যা ত্রিপুরায় কোনো দিন হয়নি। আমি আজকে এখানে সরকারকে সহ সমস্ত অংশের মানুষকে আমরা বলছি যে এই কৃষকদের রক্ষা করুন, তা না হলে আমাদের রাজ্যে আগামী দিন আমরা হয়তো কৃষক আত্মহত্যা দেখব। সুশোভনদার আশঙ্কা রাজ্যের কৃষক সংগঠন থেকেও করা হচ্ছে যে ভয়ঙ্কর অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে। সেখান থেকে দাবি জানানো হয়েছিল যে 32 জন মানুষ মারা গিয়েছেন, প্রত্যেকটা পরিবারকে 1 কোটি টাকা করে ইনিশিয়াল সাহায্য দেওয়ার জন্য। আর যারা কৃষকরা রয়েছেন তারা এখনও কাজ করার জন্য কৃষিক্ষেত্রটাকে তৈরি করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ পলি ঢুকে গিয়েছে, নানা নোনা জল ঢুকে গিয়েছে, সেটাকে পরিষ্কার করতে হবে এবং রেগার সাহায্যে সেই কাজটা করানোর জন্য। গতকাল রাজ্যের অর্থ সচিব একটা সাংবাদিক সম্মেলন করেছেন, একটা সভা করে নেওয়ার পরে ব্যাংকিং সার্ভিসের সঙ্গে কথাবার্তা বলার পরে এই বিষয়গুলি তিনি স্পষ্ট করেননি। যেটা করেছেন সেটা হচ্ছে তিনি ঋণ দেওয়ার ব্যবস্থা এটা করতে পারেন পরবর্তী পদক্ষেপ। ঋণ মানেই তো সুদসহ টাকা ফেরত। কোত্থেকে দেবে? পরিস্থিতি যা বললেন, পরিস্থিতি যেখানে গিয়ে দাঁড়িয়েছে, আমরা এখান থেকে সরাসরি বলছি, অনুরোধ রাখছি রাজ্য সরকারের কাছে সক্রিয় ভূমিকা নেন। এ রাজ্যের কৃষিই হচ্ছে অর্থনীতির মূল ভিত্তি এবং মেরুদণ্ড। আপনারাই পারেন এই মুহূর্তে পাশে দাঁড়িয়ে এবং সক্রিয়ভাবে সকলের সহযোগিতা নিয়ে সর্বদলীয় বৈঠক গিয়েছে, স্বাভাবিকভাবে প্রত্যেকের সাহায্য পাবেন বলে আশ্বস্ত হয়েছেন। তারপরেও আর পিছিয়ে থাকা ঠিক হচ্ছে না, আপনারা এগিয়ে আসুন। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।